দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব ঠেকানো সম্ভব হবে না বলছেন বিশেষজ্ঞরা। আছে সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ। এমপি মহোদয় সাপোর্ট করছে ওই এলাকার, আবার দেখা যাচ্ছে ওই এলাকার হয়তো মন্ত্রী আরেকজনকে করছে। রাজনৈতিক যে প্রভাব সেটা মুক্ত করা সম্ভব। দলীয় ভিত্তিক নির্বাচনের দুর্বলতা আছে, তার মধ্যে একটা দুর্বলতা প্রার্থীর সংখ্যা কমে যাওয়া এবং দলীয় মনোনয়ন দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে নয় অনেক ক্ষেত্রেই। সংবিধান সংশোধনে বহুল আলোচিত কমিটি গঠন, গণভোটের রায় না মানার অভিযোগে ওয়াকআউট বিরোধী দলের, থাকবে না কমিটি। আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। দুইটা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে, সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। 4 জেলায় এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। চট্টগ্রামের 7 দিনে 93 জনকে সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেয়, এড়ানো গেছে প্রাণহানি। তুলে মারে যারে দূরে গেছে, হঠাৎ করে সাপে কামড় দিছে আর কি, তো বেশি যন্ত্রণা করতেছে, এই জন্য ডাক্তার কাছে আসছে। এখানে খেয়াল করে নেই, সাপ চলে গেছে, ও সেই জন্য দূরদূরি করে মেডিকেল নিয়ে আসলো। শেরপুরে বানের পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন, নষ্ট হয়েছে কয়েক হেক্টর ফসলি জমি, ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও গ্রামীণ বেশ কিছু সড়ক। বৃষ্টি আমরা রাস্তাঘাট কালপাট সহকারে ভেঙে গেছে গা। কারকল লাগাইছিলাম, কলা গাছ লাগাইছিলাম, পাহাড়ের ডলাইয়া সবকিছু ভেঙে গেছে গা। আমাদের যে বান আছে সাইডে, এই যে ভাঙ্গা অনেক ক্ষতি হয়ে যায়। চট্টগ্রামে ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ভাঙচুর, 35 লাখ টাকা লুটের অভিযোগ, গ্রেফতার হয়নি কেউ। আমরা সেফ ফিল করছি না, কারণ এখন হয়েছে আমরা এমনও হতে পারে যে কালকে হয়তো বা সেম কেস আবার হতে পারে। আমরা জীবনের সংখ্যায় আছি এবং সামনে যে কী হবে এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিলেও রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন চলছে সবখানে। বিশেষজ্ঞরা বলছেন দলীয় প্রতীক না থাকলেও দলগুলোর প্রভাব ঠেকানো সম্ভব হবে না। এতে যেমন থাকছে সহিংসতার আশঙ্কা, তেমনি প্রার্থীদের যোগ্যতা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। রাজনৈতিক দলগুলো যদি একক প্রার্থী ঘোষণার দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে এই সংকট বাড়বে, বই কমবে না বলেই দাবি নির্বাচন বিশ্লেষকদের। অক্টোবর থেকে স্থানীয় সরকারের নির্বাচন করার কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি। এদিকে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। ইসির সিদ্ধান্ত, নির্বাচন হবে সম্পূর্ণরূপে নির্দলীয়, যেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। তবে এসব নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন জানাতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও রাজনৈতিক প্রভাব এড়ানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ক্ষুণ্ণ হতে পারে নির্দলীয় নির্বাচন আয়োজনের মূল উদ্দেশ্য। অ্যাজ মেনি অ্যাজ কন্টেস্টেন্টস একই দল থেকে, একই দলের সাপোর্টার থেকে বা কর্মীদের থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলের সাপোর্ট এটা পরোক্ষভাবে ছিল আগে, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটাকে আপনি এত বন্ধ করতে পারবেন না। এমপি মহোদয় সাপোর্ট করছে ওই এলাকার, আবার দেখা যাচ্ছে ওই এলাকার হয়তো মন্ত্রী আরেকজনকে করছে। রাজনৈতিক যে প্রভাব সেটা মুক্ত করা সম্ভব না এবং এটা হয়ও না নির্বাচনে কোনোদিন। দুটো বড় দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের ক্ষমতাসীন দল তারা একক প্রার্থী ঘোষণার, একক প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়া আছে। আইনের আক্ষরিক অর্থে তারা আইন মানল, কিন্তু আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটাই তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানোর প্রার্থীদের রাজনৈতিক দল থেকে প্রত্যক্ষ মনোনয়ন দেয়া হলে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এখানে শুধু দল না,
স্থানীয় নির্বাচনে গোষ্ঠীকেন্দ্রিক প্রভাবও খুব গুরুত্বপূর্ণ। এই অফিস যেহেতু সব কিছুর কেন্দ্রবিন্দু, স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু, সুতরাং এই ক্ষমতাটাতে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। অতীত নির্বাচনগুলো স্থানীয় নির্বাচনে দেখি কোনো নির্বাচনই কিন্তু সহিংস মুক্ত বা একেবারে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, এটা কিন্তু বলা যায় না। তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মী থাকে, নেতা থাকে, তাদের ঠিক একদম নেতৃ পর্যায় থেকে এই নির্বাচনে জেতার বিষয়ে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের আক্ষরিক অর্থে তো মানবেই, আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটার প্রতিও তারা শ্রদ্ধা প্রদর্শন করবে। দলীয় ভিত্তিক নির্বাচনের দুর্বলতা আছে, তার মধ্যে একটা দুর্বলতা প্রার্থীর সংখ্যা কমে যাওয়া এবং দলীয় মনোনয়ন দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে নয় অনেক ক্ষেত্রেই। স্থানীয় সরকারকে রাজনৈতিক দলের সেবার কাঠামো হিসেবে না গড়ে নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কেন্দ্র করলে সহিংসতা কমানো সম্ভব বলেও অভিমত বিশেষজ্ঞদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে সংবিধান সংশোধনের জন্য বহুল আলোচিত বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদের সকল দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে 17 সদস্যের এই কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এর বিরোধিতায় ওয়াকআউট করে বিরোধী দল। জামায়াতের আমির বলেন, গণভোট অস্বীকার করলে বর্তমান সরকার বৈধ নয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দুটি শপথ নেওয়া যায় না। সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর আলোচনায় আসে সংবিধান সংশোধন প্রসঙ্গ। সব রাজনৈতিক দলের আলোচনায় ঠিক হয় জুলাই সনদ। ভোটের পর সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধান সংশোধন নিয়ে জামায়াত ও বিএনপি আলাদা অবস্থান নেয়। সংবিধান সংশোধনে কমিটিতে নাম চাইলেও তা দেয়নি বিরোধী দল। সোমবার সংসদের 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিএনপি থেকে 7 জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে 1 জন, গণসংহতি আন্দোলন থেকে 1 জন, গণ অধিকার পরিষদ থেকে 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 1 জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন, বিরোধী দল থেকে 5 জন। এই নিয়ে ছিল মোট 17 জন। উক্ত 17 জনের সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সভাপতি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 সদস্য। এরপরই প্রস্তাবের বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি গণভোটের রায়কে অস্বীকারের শামিল, জনগণের সাথে প্রতারণা। 68.6%। এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ চলছে আগের সংবিধান অনুযায়ী, যেখানে 2টি শপথের সুযোগ নেই। 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি, সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে। পরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ার কথা। এইটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
সারা রাত বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম শহর থেকে নেমে গেছে পানি। সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তারপরও দুই উপজেলায় এখনও পানিবন্দী লাখো মানুষ। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। বৃষ্টি কমে আসায় পানি নামছে রাঙামাটি থেকেও, তবে জেলার নিম্নাঞ্চলে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। অনেকে ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বানভাসীরা। কক্সবাজারে এখনো পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোর বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চট্টগ্রামে যেতে চাই, সহকর্মী জুবায়ের রিফাত আছেন সেখানে। রিফাত, এখন আবহাওয়ার পরিস্থিতি কি রকম? বন্যা পরিস্থিতি কি একটু উন্নতির দিকে বলা চলে? ছোঁয়া খানিকটা উন্নতির দিকে বলা যায়, যেহেতু একেবারে মাথার উপরে তীর্যক রোদ এসেছে এবং আমরা গতকালকে থেকেই দেখেছি কিন্তু আবহাওয়ার পরিস্থিতি বেশ ভালো। গতকালকে গুড়ি গুড়ি খানিকটা আসলে বৃষ্টি ছিল এবং দিনভরই আসলে কোনো ধরনের বৃষ্টির দেখা মেলেনি। ফলত সাতকানিয়া এবং বাঁশখালীর যে বিস্তৃত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছিল এবং মানুষের ঘরবাড়ি ডুবে গিয়েছিল এবং মানুষের যে ভোগান্তি সেটি একেবারে অবর্ণনীয় ছিল। আপনারা নিশ্চয়ই সে খবর জানেন। আমরা আজও বাঁশখালী এবং সাতকানিয়ার বিস্তৃত অঞ্চলের খবরাখবর জানাবো। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি হলো নিচু যে এলাকাগুলো রয়েছে এবং পানিবন্দী যে মানুষগুলো ছিল তারা কিছুটা আসলে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল তারাও আসলে নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে এবং ঘরবাড়িতে ফিরে যেই দুমড়ে মুচড়ে যাওয়া যে ঘর, অর্থাৎ যে পড়ে থাকা ঘর ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি আসলে তারা পুষিয়ে ওঠার চেষ্টা করছেন। এবং ত্রাণ কার্যক্রমের কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ স্থানীয় বানবাসী যারা মানুষ রয়েছেন তাদের তরফ থেকে আসলে বারবার করে বলা হচ্ছিল বিস্তীর্ণ এবং দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে, সাতকানিয়া যেহেতু পাহাড় বেষ্টিত এবং নদী বেষ্টিত একটি এলাকা, আপনি জেনে থাকবেন, ফলত ঢেমসা, চরতি, নলুয়া, কাঞ্চনা ইত্যাদি যে ইউনিয়নগুলো রয়েছে মহাসড়কের থেকে আসলে আরও 20 থেকে 30 কিলোমিটার ভেতরের যেই ইউনিয়নগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ত্রাণ কার্যক্রম সেভাবে করে আসলে হয়নি এবং ফলত স্থানীয় যারা বানবাসী রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যেন বেসরকারি উদ্যোগও যারা ত্রাণ নিয়ে আসছেন তারা যেন তাদের দিকে একটু যায়। এবং সব মিলিয়ে বলা চলে যে বাঁশখালী এবং সাতকানিয়ার পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে। কয়েকটি ইউনিয়ন ছাড়া আমরা যতদূর খবর পেয়েছি অধিকাংশ ইউনিয়ন থেকে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে এবং মানুষও ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। এবং একটি ইউনিয়ন থেকে অন্য একটি ইউনিয়নে যাতায়াতের যে ব্যবস্থা অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাও বেশ ভেঙে পড়েছিল, সেটিও এখন বলা চলে যে বেশ স্বাভাবিকের দিকে এবং মহাসড়কগুলো থেকেও আসলে পানি নেমে গিয়েছে গত দুদিন আগে। এবং আবহাওয়ার খবরও বেশ ভালো, আজকে দিনভরও আসলে সারাদিন বৃষ্টির কোনো খবর নেই। তো ফলত বলা চলে আজকেই হয়তো সাতকানিয়া এবং বাঁশখালীর যে বানবাসী মানুষ রয়েছে তাদের মধ্যে আসলে স্থায়ী যে স্বস্তি সেটি আসলে ফিরতে শুরু করবে। তবে যে ক্ষতি হয়েছে সেটি আসলে পুষিয়ে উঠতে তাদের বেশ ভালোই সময় লাগবে। ছোঁয়া, মানে চট্টগ্রামে আপাতত স্বস্তির আভাস মিলছে। অনেক ধন্যবাদ রিফাত। একটু কক্সবাজারে যেতে চাই, সেখানকার কি খবর সেই খবর জানাবেন এহসান আল কুতুবী। এহসান, আবহাওয়ার খবর জানাবেন প্রথমত এবং দুর্গত এলাকাগুলোর কি অবস্থা দেখছেন সরেজমিনে থেকে? মানুষের যে দুর্ভোগ, মানুষ কি পরিমাণ কষ্টে আছে সেটি আমরা গত বেশ কিছুদিন ধরে দেখাচ্ছিলাম এবং গত রোববার দুপুর থেকে বৃষ্টি না হওয়াতে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে এখন পরিস্থিতি উন্নতির দিকে এবং পানি নামতে শুরু করেছে। বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেছে এবং আবার অনেক এলাকা এখনও পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে চকরিয়ার প্রত্যন্ত অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কয়ারবিল, লক্কাচর আর হচ্ছে সুরাজপুর, মানিকপুর এলাকা সহ বেশ কিছু এলাকায় এখনও পর্যন্ত বেশ কিছু বাড়িঘর পানিবন্দী অবস্থায় আছে এবং পেকুয়ার রাজাখালী, উজানটিয়া, পেকুয়া সদর পৌরসভার সহ বেশ কিছু এখনও বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে। অর্থাৎ পানি নামছে, তবে ধীরে আস্তে নামছে। অনেক জায়গায় অনেক অসাধু মাছ, যারা মাছ আহরণ করেন তারা বিভিন্ন
কালভার্টে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কুতুবদিয়ায়। কুতুবদিয়াতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং এখন অনেকটা উন্নতি হয়েছে। অনেকের ঘর বাড়ি, বীজতলা সহ অনেক চলাচলের সড়ক সহ অনেক কিছুই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, 9 দিনে মোট 823 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি নিরূপণের একটা চেষ্টা করছে এবং পাশাপাশি হচ্ছে এর পরবর্তী যে অসুস্থতাগুলো হয়, বিভিন্ন সমস্যা দেখা যায়, সেগুলো থেকে উত্তরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতি তারা কাটিয়ে উঠবে, এটি আসলে প্রত্যাশা। অনেক ধন্যবাদ এহসান আপনাকে। দর্শক, বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। এতে নদীর তীরে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা সেই খবরে জানবো, লালমনিরহাটে আছেন সহকর্মী আনিসুর রহমান, তিনি যুক্ত আছেন। আনিস, আবহাওয়া পরিস্থিতি কেমন প্রথমত, আর বন্যার যে শঙ্কা সেটা নিয়ে পাওবো কি বলছে? আপনাকে প্রথমে জানিয়ে রেখে যে আসলে গতকাল কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু তিস্তার পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে গিয়েছিল। আজকে কিন্তু আবহাওয়া অবস্থা ভালো, পরিস্থিতি ভালো, যার কারণে আজকে কিন্তু কোথাও বৃষ্টি নেই, যার কারণে কিন্তু রাতেই পানি কমে গিয়ে এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর আমরা যে জায়গাটিতে রয়েছি, এটি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকা। এখানে কিন্তু তিস্তা নদীর পাশেই যেসব বাড়ি ঘরে হাঁটু ও কোমর পরিমাণ পানি উঠে, এর আগে আমরা দেখেছি, সেখানে কিন্তু তেমন ওঠেনি। কিছু বাড়ি, নিম্নাঞ্চল যে বাড়িগুলো আছে, সেখানে আমরা দেখছি যে কিছু বাড়িতে হয়তো কিছুটা পানি উঠেছে, আর সে পরিমাণও কিন্তু কম। তবে এর আগে যেরকম হয়েছিল সেটি কিন্তু হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাসে যেটা জানিয়েছে যে তারা আবহাওয়া অফিস জানিয়েছেন যে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু অতি বৃষ্টি হচ্ছে এবং উজানের ঢল আসছে, যার কারণে কিন্তু আগামী 48 ঘন্টা তিস্তার পানি বৃদ্ধি হতে পারে এবং একটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা আবহাওয়া অফিস করছেন এবং পানি উন্নয়ন বোর্ডে সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত সেরকম কিছু দেখিনি। আমরা নদী এলাকায় রয়েছি, আসলে খোঁজখবর নিচ্ছে, সেরকম কোথাও যে সেভাবে বন্যা বা সেরকম ওঠেনি। তবে পানি আরো বাড়লে বা অতি বৃষ্টি হলে হয়তো বা তখন বাড়ি ঘরে পানি উঠতে পারে এবং স্বল্পমেয়াদী একটি বন্যা দেখা দিতে পারে। তবে এখন পর্যন্ত আমরা বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি, আসলে ওভাবে পানি উঠেনি। তবে একদম যে এলাকাগুলো একদম নদী তীরবর্তী নিম্নাঞ্চল, সেখানে কিছু কিছু বাড়িঘরে পানি উঠেছে, এটি আমরা দেখেছি। তবে জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন এখন পর্যন্ত পানিবন্দী মানুষ কিরকম আছে তারাও বলতে পারেনি। তবে ভালো খবর যে যেহেতু বৃষ্টি হয়নি, সেহেতু আজকে কিন্তু পানি কমতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আনিস আপনাকে। বন্যায় বড় উপদ্রব সাপ, চট্টগ্রামেও তাই হয়েছে। প্লাবিত বিভিন্ন এলাকায় 7 দিনে সাপে কামড়েছে 93 জনকে। এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলছেন চিকিৎসকরা। কামড় খাবার সবাই দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়, প্রাণহানি হয়নি। গত 6-7 দিন ধরে চট্টগ্রামে টানা বেশ কয়েকটি উপজেলার শত শত গ্রাম বন্যায় প্লাবিত। এই 7 দিনে সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 93 জন। 16 নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন 13 জন, যাদের সবার পায়ে কামড় দিয়েছে সাপ। বিষের প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন এদের অনেকে শিশু। আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, ওইখানে হঠাৎ করে সাপে কামড় দিয়েছে আর কি, তো বেশি যন্ত্রণা করতেছে, এই জন্য ডাক্তার কাছে আসছে এখানে মেডিকেল। সাপ দেখে খেয়াল করে নেই, সাপ চলে গেছে, ও সেই জন্য দৌড়াদৌড়ি করে মেডিকেল নিয়ে আসলো। আমি ফার্মেসি যাচ্ছিলাম রোড দিয়ে, তখন আমার পায়ে কামড় দিছে, তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে গেছে। আক্রান্তদের মধ্যে সবুজ বিষাক্ত সাপের কামড়ের রোগী 8 জন, বাকিরা বিষধর রাসেল ভাইপার ও কোবরার মতো বিষাক্ত সাপের কামড় খাওয়া, যাদের পায়ের অংশ নীল বর্ণ ধারণ করেছে। তবে দ্রুত হাসপাতালে আসায় কোনো প্রাণহানি হয়নি। গতকালকে এই কেটে সব কিছু বের করছে আর কি। এতদিন স্লাইন ইঞ্জেকশন চলছে, এখনো 12টা করে ইঞ্জেকশন চলছে, ব্যথা আছে, খুব যন্ত্রণা। যখন কামড় দিয়েছে 3-4 দিন বেশি যন্ত্রণা করছে ভিতরে। এরকম
সেরকম সোনা তুলছিল? হ্যাঁ, সোনা তুলে মারি ধরে দূরে গেছে। চিকিৎসকরা বলছেন 93 জন চিকিৎসা নিলেও এদের সবাইকে বিষাক্ত নয় এমন সাপে কেটেছে। তবে এই সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশি। বন্যা পরবর্তী সময়ে সাপে কাটা রোগীর সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা চিকিৎসকের। এই জুলাই মাসে এই সময় কখনোই এত বেশি রোগী আগে আমাদের ভর্তি হতো না। এবার যেহেতু অনেক বেশি বৃষ্টি সাথে বন্যা শুরু হয়ে গেছে, সেই কারণে আসলে সাপের যে বসবাস স্থলগুলা পানিতে থাকার কারণে হিউম্যান স্নেক ইন্টারাকশনটা বেড়ে গেছে এবং সাপ বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতেছে, তো মানুষও আশ্রয় খুঁজতেছে। এবং আমি মনে করছি যে দেখা যাবে যে এই পানি যখন নেমে যাবে, বন্যা পরবর্তী সাপে কাটার রেট আরও বেড়ে যাবে। বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে প্রবেশে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গত কয়েকদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের গোল্লারপাড় অংশ, বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল। পানি নেমে গেছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়া এই সড়কে জানান দিচ্ছে কতখানি ছিল সেই ঢলের স্রোতের তীব্রতা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের গোল্লারপাড় এলাকায় বিধ্বস্ত হয় শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু এই সড়কই নয়, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়কও। 4-5 দিন আগে বৃষ্টি আমরা রাস্তাঘাট কালভার্ট সহকারে ভেঙে গেছে গা। রাস্তাটা একবারে ডাইরেক্ট শেষ, পোলাপান নেওয়া করা হইতেছে না। দিক দিয়ে আমরা ঢল আসার ফলে আমাদের যে বান আছে সাইডে এই যে ভাঙ্গা অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের এদিকে কেউ দেখতে আসে না, কেউ খোঁজ খবরও নেয় না। ঝিনাইগাতির নলকুড়া ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঢলের পানিতে ক্ষতির মুখে পড়েছে সবজির ক্ষেত, আমনের বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য লাগানো কাকরোল, চিচিঙ্গা, আগাম শীতকালীন ফসলেরও। এছাড়া পানির তোড়ে ধসে গেছে জমির মাটি, তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি নামায় স্পষ্ট হতে শুরু করেছে এসব ক্ষতচিহ্ন। কারকল লাগাইছিলাম, কলা গাছ লাগাইছিলাম, পাহাড়ের ডলাইয়া সবকিছু ভাঙ্গা গেছে গা। আমার 3 কাঠা মাটি শেষ। কাকরোলের চাষ করতাম, ধুন্দলের চাষ করতাম, এগুলো করার মতো সুযোগ থাকতেছে না। বর্তমান জমি যেভাবে বিলীন হয়ে যাইতেছে। শুধু এইটুক না, সামনের টুকু ভাঙ্গা যাইতেছে। এভাবে যদি ভাঙ্গা জায়গা, আমরা এক সময় অনাবাদী জমি হয়ে যাবো গা। কৃষি অফিস বলছে ঢলের পানিতে শুধু ঝিনাইগাতিতেই প্রায় 25 হেক্টর সবজি ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছি। আমরা এই তালিকাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আমাদের কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করবে। ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডিকে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে আকস্মিক পাহাড়ি ঢল মোকাবেলায় জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এলাকালি গোলারপাড়ে যে ভাঙনটি আছে, ভাঙনটির ব্যাপারে আপৎকালীন সময়ে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপাতত, এবং এটির জন্য একটি দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ। কোটি টাকা চাঁদার দাবিতে চট্টগ্রামে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ডেভিড ইমন নামে এক সন্ত্রাসীর নামে সোমবার দুপুরে এই তাণ্ডব চালায় তারা। লুট করে 35 লাখ টাকা। থানায় মামলা হলেও ধরা পড়েনি হামলাকারীদের কেউই। ঘড়ির কাঁটায় সময় 12টা 20 মিনিট। সিসি ক্যামেরায় দেখা যায় 25 থেকে 30 জনের সংঘবদ্ধ দল চট্টগ্রামের অ্যাক্সেস রোডের মৌসুমী মোড়ে অবস্থিত ডিডিএন কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়। প্রায় সবার হাতেই রামদা, হাতুড়ি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র। ভেঙে ফেলে ল্যাপটপ, কম্পিউটার, নিয়ে যায় মোবাইল ও নগদ 35 লাখ টাকা। অফিসে ওয়ার্কের যা যা ওরা সামনে পেয়েছে সবগুলোই ভাঙচুর করেছে, আমাদের কনফারেন্স রুম থেকে শুরু করে সব কিছুই। আর আজকে আমাদের স্যালারি ডে ছিল, আমাদের কিছু ক্যাশও ছিল, তো ক্যাশগুলো ওরা নিয়ে চলে যায় আর কি। ঘটনার সূত্রপাত 2 দিন আগে। ডেভিড ইমন পরিচয়ে প্রতিষ্ঠানটির একজনের কাছে ফোন করে 1 কোটি টাকা চাঁদা ও প্রতি মাসে নগদ 10 লাখ টাকা করে মাসোয়ারা দাবি করে সন্ত্রাসীরা।
আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর কি আপনার ব্যবসা গুছাই ফেললেন, আমার ফুলামাইনরা কি ব্যবসা করবে। দিনে দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকে ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানটির কর্মীরা আতঙ্কে। আমরা সেফ ফিল করছি না, কারণ এখন হয়েছে আমরা এমনও হতে পারে যে কালকে হয়তো বা সেম কেস আবার হতে পারে। হামলা করতেছিল, তো আমরা ভয়ে আসলে যে দিক থেকে পারতেছি ওইভাবে দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছিলাম। আমাদের যে অফিসে যেভাবে হামলা করলো, আমাদের এমপ্লয়ীদের যদি কোনো ক্ষতি করতে চাইতো তারা করতে পারতো, ডেফিনেটলি করতে পারতো। হ্যাঁ, আমরা জীবনের সংখ্যায় আছি এবং সামনে যে কী হবে এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যদি আমাদেরকে এইভাবে হামলা, চাঁদাবাজি এসবের শিকার হতে হয়, তাহলে তো ডেফিনেটলি আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছি এবং ইনফ্যাক্ট আমরা বিজনেস কন্টিনিউ করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সন্দেহান। এই ঘটনায় নগরীর চকবাজার থানায় মামলা হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। 3টা টিম কাজ করছে এই বিষয়ে, আমরা আমাদের ডিবি কাজ করছে এই বিষয়ে। গত 2 মাস ধরে চট্টগ্রামের চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় ও শিল্প প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিবর্ষণের পর নতুন করে ঘটল চাঞ্চল্যকর এই ঘটনা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনা শহরে প্রবেশের অন্যতম পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। শহরের যানজট নিরসন ও মানুষের ভোগান্তির লাঘবের জন্য 2013 সালে প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই সড়কটি নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। একসময়ের পিচ ঢালা এই সড়কে এখন পিচের কোনো অস্তিত্বই নেই। শহরের প্রবেশের এমন গুরুত্বপূর্ণ সড়ককে ইটের সড়কে পরিণত করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। খুলনা শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। খুলনা ফুলতলা বাইপাস সড়কের জয়বাংলা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের এমএ বাড়ি সড়ক পর্যন্ত 60 ফুট প্রশস্তের এই সড়কের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 2013 সালে যানজট নিরসন এবং নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি নির্মাণ করে কেডিএ, কিন্তু সময়ের ব্যবধানে পিচঢালা সড়কটির বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বসানো হচ্ছে ইটের সোলিং। তবে এর ফলে শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন নগরবাসী। যে রাস্তায় 64 জেলায় আপনার বাস যান চলাচল করে, সেই রাস্তায় ইটের সোলিং হচ্ছে, এটা একটা হাস্য ছাড়া কিছুই না। একটা সিটি কর্পোরেশনের মধ্যে যদি ইটের সোলিং হয় তাহলে কীরকম হয়? বাইপাস মহাসড়ক থেকে ময়ূরী ব্রিজ পর্যন্ত 1.3 কিলোমিটার অংশ পড়েছে সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে, যা 2019 সালে এলজিইডির কাছে হস্তান্তর করে কেডিএ। এছাড়া গত বছর শহরের আধা কিলোমিটার সড়কের অংশ বুঝে নেয় সিটি কর্পোরেশন। এরপর সেখানে সংস্কার কাজ শুরু করে তারা। 1 বছর পর এলজিইডি সড়কটির 1.3 কিলোমিটার অংশে ইটের সোলিংয়ের কাজ শুরু করে, যা বর্তমানে চলমান। প্রায় 1 মাস ধরে সড়কের 2 অংশ বন্ধ করে সংস্কার কাজ করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। রোডটা অনেক খারাপ, বাসে করে যাওয়া আসা করতে গেলেও অনেক কষ্ট, অনেক ধাক্কা লাগে। জাতীয় কোনো নেতা আসে তখনই রাস্তাটা কাজ চলে, আবার 2 মাস পরে 1 মাস পরে আবার সেই নগরবাসীর দুর্ভোগ। একটু উন্নত মানের রাস্তা, একটু বেশি বরাদ্দ দিয়ে যাতে করে এটা একটা টেকসই সড়ক হয়। সড়কে চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে ইটের সোলিং করা হয়েছে বলে দাবি এলজিইডি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ভবিষ্যতে স্থায়ীভাবে উন্নত মানের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পিচ আদৌ ওখানে টেকসই হবে না, যেহেতু ওয়াটার টেবিলটা অনেক উপরে, এজন্য ওখানে আমাদের যে রিজিড পেভমেন্ট যেটা করা হয় সেটাই ওখানে সাস্টেইন করবে দীর্ঘ সময় ধরে। ইটের সড়ক আসলে না, এটা যেটা হয়েছে আমরা কিছু রিপেয়ার কাজ করেছি ওখানে সিটি কর্পোরেশনের পক্ষে। রিপেয়ার ইট দিয়ে শুধু সোলিং করে যান যাতে ঠিকমতো চলাচল করতে পারে রাস্তাটা সচল রেখেছি। দ্রুত নগরের প্রবেশপথগুলো আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের পার্ট এবং সোনাডাঙ্গা বাইপাসের আমাদের পার্ট এবং এলজিডি পার্ট, সেটাও দীর্ঘদিন অচল ছিল। আমরা দায়িত্ব প্রাপ্তির পরে আমি এই 3টে রাস্তা নিয়ে কাজ করেছি, ইনশাল্লাহ সুফল হবে। খুলনা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই ও আধুনিকভাবে নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।
উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যে সমৃদ্ধ নগরী হিসেবেই পরিচিত নীলফামারীর সৈয়দপুর, কিন্তু ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত এখানকার বিসিক শিল্প নগরীর কার্যক্রম। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বড় লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীর নিত্যকার চিত্র। একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 1984 সালে জেলার নিয়ামতপুর এলাকায় প্রায় 11 একর জায়গায় গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে 50টি শিল্প ইউনিটে কাজ করছেন প্রায় 10,000 মানুষ, কিন্তু বিদ্যুৎ গোলযোগের কারণে সিংহভাগ কারখানায় অর্জন করতে পারছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মাসে প্রোডাকশন খুব কম হয়ে যায়। কারেন্ট না দিলে তো আমরা তখন ওই ঘুরি টুরি বেড়াই, কাজের সমস্যা হয়, কোম্পানি ঘন্টা কাটি দেয়, কাজ করলে টাকা দেবে, না করলে নাই। বেশিরভাগ সময়ে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে আমরা দেখা যায় বসে থাকি, অনেক সময় কাজ থাকে না, আবার আমাদের যে টার্গেট থাকে, চাহিদা থাকে, সেটা পূরণ করতে পারি না। কারেন্ট না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে, প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তখন কোম্পানি থেকে আমাদের ছুটি দেওয়া হয়। বিসিকে রয়েছে 17টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, এছাড়াও 15টি রাসায়নিক এবং 11টি মেশিনারিজ তৈরির কারখানা। বিনিয়োগের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। উদ্যোক্তারা জানান, অনেক মেশিন চালু করতেই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু কাঁচামাল প্রসেস হওয়ার আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য, তাতে বাড়ছে উৎপাদন খরচ। কারেন্ট যাওয়া আসা যদি করে তাহলে আমাদের মেশিনটা আবার রান করতে একটা কস্ট চলে যায়, এতে আমাদের আবার মেশিনের যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে আমাদের প্রোডাকশনটা যেটা মেশিনে যেটা থাকে মালগুলো, ওগুলো সব ওই মতো জাম হয়ে যায়। ওই জামে আবার ওটাকে বাড়ি করতে গেলে আমাদের প্রায় 20-25 হাজার টাকা আমাদের লস হয়। কারখানায় ভারী ভারী মেশিনারিজ আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের শিল্পনগরীতে প্রায় 10,000 মানুষ কর্মরত রয়েছে। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তাদেরকে পেমেন্ট দিতে হয়, এজন্য উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেসকো কর্মকর্তার দাবি, উদ্যোক্তাদের সাথে আলোচনা সাপেক্ষে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। হিসাবে বাসা বাড়িতে যেরকম করে আমরা লোডশেড দিই, যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলো বা 1 ঘন্টা করে যে লোডশেড, সেটা আমরা না দিয়ে ওদেরকে হয়তো বা যখন লোডশেড দিই একটানা লোডশেড দিলাম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাদের সাথে কথা বলে আমাদের বিদ্যুতের ডেফিসিট কীরকম থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আর কি দিই। গেল 24-25 অর্থ বছরে এই শিল্প নগরী থেকে 150 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে 8 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ। সরকারিভাবে 5 বছর আগেই ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত, তবুও ঝুঁকি মাথায় নিয়েই পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ ভবনে চলছে 8টি সরকারি দপ্তরের কার্যক্রম। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন অন্তত 60 জন কর্মকর্তা কর্মচারী। সেবাগ্রহীতারাও থাকেন আতঙ্কে। সর্বমহল থেকেই এসেছে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি। মরিচা ধরা রড আর দেয়াল জুড়ে ফাটলেই জানান দিচ্ছে ভবনের নাজুক অবস্থা। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। অর্ধশত বছরের পুরনো ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত, অথচ প্রতিনিয়ত চলছে 8টি সরকারি দপ্তরের কার্যক্রম। 2021 সালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নতুন ভবন নির্মিত হয়, কিন্তু জায়গা সংকটে স্থান পায়নি কৃষি সমবায় সহ 8টি দপ্তর। পুরাতন ভবনটি তৎকালীন ইউএনও এবং এলজিডি প্রকৌশলী যৌথভাবে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু আজও সেটি ভাঙা বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। পরিত্যক্ত দালানেই ঝুঁকি নিয়ে কাজ করছেন 60 জন কর্মকর্তা কর্মচারী। সমস্যা হয়েছে আপনার বিল্ডিংয়ে খুব দেখা যায়, ফাটল দেখা যায় এবং পড়ার খুব সম্ভাবনা আছে, হাঁটতে চলতে খুব ভয় করে। বিল্ডিং ভাঙা, ফাটল ধরছে, যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর পড়তে পারে। জীবনের তো অনেক মূল্য, 20 টাকার মাল নিতে লাখ টাকার জীবন নষ্ট করতে চাই না। গত 5 বছরে পলেস্তারা খসে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র। আহত হয়েছেন কর্মকর্তা কর্মচারী। যে কোনো সময় একটা ভূমিকম্প হইলে মনে করেন কয়ে পড়ে যেতে পারছে, তারপর আবহাওয়ার গতিকে পড়ে যায়। উপজেলা পরিষদরা অনেকদিন ধরে এই অবহেলার ভিতরে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এলজিডি বলছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই উপজেলা পরিষদের 2য় ভবন নির্মাণ করা হবে। এদিকে ঝুঁকি কমাতে বিকল্প ভবনে কিছু দপ্তর স্থানান্তরের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পাশাপাশি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর ভবনটি ভেঙে ফেলার কথাও জানিয়েছেন তারা। আমরা এটা মিনিস্ট্রিতেও লিখেছি
মিনিস্ট্রিতে বরাদ্দ আমরা চাবো নতুন ভবনের জন্য। যদি মিনিস্ট্রি আমাদের সাপোর্ট করে তাহলে পরবর্তী সময়ে নতুন ভবন আশা করি পাবো। পরিত্যক্ত ঘোষণা করার সাথে সাথেই আমরা সেটা নিলাম বিজ্ঞপ্তি দিয়ে ভবনগুলো ভেঙে ফেলব এবং সেটা খুব শীঘ্রই করা হবে। ভাঙার পরে আমাদের নতুন ভবনের প্রস্তাব আমরা দিতে পারবো। পরিত্যক্ত ভবনেই সরকারি কার্যক্রম চলতে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। জারিন অর্নি, যমুনা নিউজ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ভারতের কোচবিহারে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। পরে ১৬ জুলাই তাকে সমাহিত করা হয় রংপুর মহানগরীর পল্লী নিবাসে। এরশাদকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ফাউন্ডার মনে করেন দলটির নেতাকর্মীরা। বর্তমান চেয়ারম্যানের দাবি, দলের এখানকার পরিচয় সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ। দলটির কো চেয়ারম্যান বলেন, এরশাদ শুধু রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একজন দার্শনিক। সবচেয়ে বড় সংস্কার কাজ উনি করেছিলেন উপজেলা পদ্ধতি প্রবর্তন করে। এটার উদ্দেশ্য ছিল যে একটা ঔপনিবেশিক শাসন আমলে যেমন শাসকরা শাসন করবে শোষণ করার জন্য, উনি করেছিলেন শাসকরা শাসন করবে সেবা করার জন্য। ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। এতে বন্দর আব্বাসের একটি নৌঘাঁটিতে আক্রমণ চালাতে দেখা যায় 3টি সামুদ্রিক ড্রোনকে। দাবি করা হয় একটি সাবমেরিন ও একটি জাহাজ মেরামত কেন্দ্রে আঘাত হানার। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে করসেয়ার আনম্যান্ড সার্ফেস ভেসেল হিসেবে অভিহিত করেছে সেন্টকম। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যার ব্যবহার এই প্রথম, মূলত চালকবিহীন হওয়ায় এই ধরনের নৌযানকে সামুদ্রিক ড্রোন বলা হয়। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত সি ড্রোনটি আনুমানিক 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বহনে সক্ষম। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তথ্য জানান তিনি। বলেন, হরমুজ সংশ্লিষ্ট অবকাঠামো ও সক্ষমতা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। এই জোরদার অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও ইরানের পাশাপাশি তাদের বাণিজ্যিক মিত্রদের জন্য প্রণালীতে জারি করা হবে পূর্ণাঙ্গ অবরোধ। হরমুজ প্রণালী সহ অঞ্চলটির নিরাপত্তা রক্ষায় যে ব্যয় হবে তা পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায়ের দাবিও জানান প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছি। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দিবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। ফের আলোচনায় কিরকুক বানিয়াস পাইপলাইন। প্রায় 800 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনকে হরমুজ প্রণালীর সম্ভাব্য বিকল্প রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরাক যুদ্ধ, সিরিয়া সংঘাত, রাজনৈতিক বিরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ নানা কারণে 2003 সালের পর থেকে কার্যত বন্ধ রয়েছে এটি। তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে চলাচল বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়ায় পাইপলাইনটির কৌশলগত গুরুত্ব আবারও নতুন করে সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিরকুক বানিয়াস পাইপলাইন। ইরাকের তেল সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে দিয়ে বিশ্ববাজারে রপ্তানির অন্যতম প্রধান পথ ছিল এটি। 1952 সালে পাইপলাইনটি নির্মাণ করে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। সে সময় কোম্পানিটিতে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন তেল কোম্পানিগুলোর অংশীদারিত্ব ছিল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্র থেকে শুরু হয়ে সিরীয় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত বিস্তৃত ছিল প্রায় 800 থেকে 850 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা ছিল এই পাইপলাইনের। এর মালিক ও পরিচালনায় ছিল ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। পরে পাইপলাইনের ইরাক অংশ দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কর্তৃপক্ষ এবং সিরিয়ার অংশ সিরিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির নিয়ন্ত্রণে আসে। কৌশলগত এই পাইপলাইন ছিল বৃহত্তর ইরাক মেডিটেরেনিয়ান পাইপলাইন নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরাকের তেল ইউরোপের বাজারে পৌঁছাতো। ফলে এটি শুধু জ্বালানি পরিবহনের অবকাঠামো নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে ওঠে।
তবে 1982 সালে ইরাক ইরান যুদ্ধ চলাকালে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক বিরোধের জেরে পাইপলাইনটি বন্ধ হয়ে যায়। 2000 সালে সীমিত পরিসরে পুনরায় ব্যবহার করা হলেও 2003 সালে ইরাক যুদ্ধের পর আবার অচল হয়ে পড়ে এটি। এরপর পুনর্নির্মাণ ও আধুনিকায়নের একাধিক পরিকল্পনা এলেও নিরাপত্তা সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকদের মতে কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরায় চালু হলে ইরাকের জন্য ভূমধ্যসাগরে তেল রপ্তানির একটি বিকল্প করিডোর তৈরি হবে। এতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমবে এবং সিরিয়া আরও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ট্রানজিট রাষ্ট্র হিসাবে ফিরে আসতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।